সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জেউ জুবায়ের। দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে একরের পর একর জমি দখল করে গড়ে উঠছে অবৈধ আবাসন প্রকল্প। জমির মালিককে না জানিয়েই কৃষি জমি, জলাধার, খালবিল, এমনকি নদীগুলো ভরাট করে প্লট বানিয়ে তা বিক্রি করে দেওয়া হচ্ছে। ভূমিদস্যুদের এমন কর্মকাণ্ডে বালু ভরাটের মাধ্যমে বেদখল হওয়া নদী প্রবাহের উৎসমুখগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক এবং প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়ায় বন্যা, খরার মতো ঘটনা ঘটছে নিয়মিত। আজ আমরা ঢাকার আশপাশের নদীগুলো দখলের কথা তুলে ধরব। দেখাবো কিভাবে ক্ষমতার অপব্যবহার করে নদীর জায়গা গ্রাস করছে ভূমিদস্যুরা। দেশের রাজনৈতিক, আর্থসামাজিক, ব্যবসা ও সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা নগরী গড়ে উঠেছিল বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে। সময়ের পরিক্রমায় একসময়ের বিশাল বুড়িগঙ্গা ভূমিদস্যুদের আগ্রাসনে হারিয়েছে তার যৌবন। যদিও এই নদীটির প্রবাহকে দুইটি অংশে ভাগ করা হয়েছিল। প্রথম অংশ ধলেশ্বরী উৎসমুখ থেকে বছিলা পর্যন্ত অংশ শুকিয়ে গেছে এবং তা ভূমিদস্যুরা ভরাটের পর দখল করে নিয়েছে। শুধু তাই নয়, গবেষণায় উঠে এসেছে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর উৎপত্তিস্থল থেকে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন জাজিরা পর্যন্ত বুড়িগঙ্গার দৈর্ঘ্য ৪১ কিলোমিটার। এটা বছিলা ব্রিজ মানে এই জায়গাটা হচ্ছে আপনার তুরাগ এবং বুড়িগঙ্গার মিলনস্থল। এইটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে সিএলসি পাওয়ার লিমিটেড, এটা আসলামুল হকের একেবারে বুড়িগঙ্গা দখল করে পড়া। এই দেখেন, এইটা কিন্তু আমরা যখন গবেষণা করি তখনও একটু পানির মতো ছিল, এখন দেখেন পুরাটা বালি হয়ে গেছে। কিন্তু নদীটির প্রকৃত উৎসমুখ, প্রকৃত দৈর্ঘ্য নিয়ে নানান মত দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। পানি উন্নয়ন বোর্ডের মতে বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, বিআইডব্লিউটির মতে বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার, জাতীয় নদী কমিশনের মতে বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, পর্যটন কর্পোরেশনের মতে বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। হিসেবে গড়মিল ১৬ কিলোমিটার নদীর অংশ পাওয়া যাচ্ছে না। কেন, কিভাবে? এর উত্তর জানতে চাই আমরা গবেষক ও নদী নিয়ে যারা কাজ করেন তাদের কাছে। জাতীয় নদী রক্ষা কমিশন বুড়িগঙ্গার এই ১৬ কিলোমিটার এলাকা নিয়ে তারা শুনানি করেছে, পরিদর্শন করেছে, জরিপ করেছে। এখন দরকার হচ্ছে কার্যকর পদক্ষেপ। সেইটাতে জাতীয় নদী রক্ষা কমিশনে ঘাটতি আছে। তাদের যতখানি না আইনগত ঘাটতি, তার চেয়ে বেশি হচ্ছে আমি মনে করি সক্রিয়তার ঘাটতি। পানি উন্নয়ন বোর্ড এক ধরনের দাপ্তরিক অপরাধ করেছে যে তাদের দুইটা নথি আছে। ২০০৫ সালের নথিতে পানি বিজ্ঞান নামে তাদের যে প্রকাশনা আছে, সেখানে তারা বলছে বুড়িগঙ্গার দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার বা ৪৫ কিলোমিটার। আবার ২০১১ সালে এসে তাদেরই নথিতে তারা বলছে বুড়িগঙ্গার দৈর্ঘ্য ২৯ কিলোমিটার। তাহলে এই ১৬ কিলোমিটার কোথায় গেল? ওয়াশপুর থেকে হযরতপুর পর্যন্ত যে ১৬ কিলোমিটার বুড়িগঙ্গা আছে, এটাকে সরকারিভাবে দাপ্তরিক নথি থেকে এটাকে বিলুপ্ত করার একটা অপরাধ করেছে পানি উন্নয়ন বোর্ড। আমার আশঙ্কা যে যারা এই নদীগুলো দখল করেছে, যারা এখানে হাউজিং কোম্পানিগুলো করছে, যারা নদীগুলো ভরাট করছে, এদের সঙ্গে এই যে ১৬ কিলোমিটার বুড়িগঙ্গা ছাদ দেয়ার, সেটার যোগসাজশ থাকতে পারে। এমন নদী, খালবিল, জলাধার ভরাটের ফলে প্রতিনিয়ত বন্যার কবলেও পড়তে হচ্ছে আমাদের। হচ্ছে তার উদ্বৃত্ত যে পানি বর্ষাকালে, সেটা সে তার খাল, বিল, হাওর, বাওর, ঝিলে এগুলোতে জমা রাখে। তারপর সারা বছর ধরে চুইয়ে চুইয়ে আবার এটা নদীতেই ফিরে আসে। তো এইটা ছিল প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু যখন আমরা জলাভূমিগুলো দখল করে হাউজিং কোম্পানি করেছি, জলাভূমিগুলো বালি দিয়ে ভরাট করেছি, তখন তো নদী আর ওই পানিটা রাখতে পারতেছে না। তো তখন বন্যাটা বিপর্যয়কর হয়। এখন আমাদের দরকার আসলে একটা নদী রক্ষা কমিশন এমন হবে যারা আসলে এটা দায়িত্ব মনে করবে, উদ্ধার করবে এবং নদীর প্রতি, জলাভূমির প্রতি, পরিবেশ রক্ষার প্রতি তাদের সংবেদনশীলতা থাকে। আগেই বলেছিলাম
বুড়িগঙ্গার মোট দৈর্ঘ্যের ১৬ কিলোমিটার নদী দখলে বিলীন হয়ে গিয়েছে। এসব দখল প্রক্রিয়ায় ক্ষমতার ভেলকিতে দিনকে রাত আর রাতকে দিন বানানো যেন কোনো ব্যাপারই ছিল না। আওয়ামী লীগ নেতা ও ঢাকা ১৪ আসনের প্রয়াত সংসদ সদস্য ও তার পরিবারের মালিকানাধীন মাইশা গ্রুপ বুড়িগঙ্গা ও তীরবর্তী ভূমি দখল করে আরিশা প্রাইভেট ইকোনমি জোন নামে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে। আর মাইশা গ্রুপ ২০১০ সালের সেপ্টেম্বরে এখানে সিএলসি পাওয়ার লিমিটেড নামে ১০৮ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়। সকল কার্যক্রম সম্পন্ন করার পর ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর প্ল্যান্টটি উদ্বোধন করা হয়। সালে প্রকাশিত জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে ৫৪ একরের বেশি নদী ও জলাভূমি দখল করে এই অর্থনৈতিক অঞ্চল ও পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছিল প্রয়াত সাংসদ আসলাম। উচ্ছেদ করতে গেলে তাতে বাধার সম্মুখীন হয় সংশ্লিষ্টরা। আসলামুল হকের দাবি ছিল হলো আপনার ৫১ একর, কিন্তু ডিজিটাল সার্ভে করে তার বাউন্ডারির মধ্যে পাওয়া গেছিল ৫৪ একর, মানে তার দাবিকৃত থেকেও ৩ একর বেশি। তো সেখানে পুরোটা তার মধ্যে আপনার সম্ভবত ১৩ একর ছিল নদী, ১৭ একর ছিল নদীর ফোরশোর, আর বাকি ছিল হলো পুরোটাই জলাভূমি। আসলামুল হকের ওই মাইশা পাওয়ার প্ল্যান্টটা উচ্ছেদের পরপরই এটা এক ধরনের মানে ইয়ের মধ্যে খড়গ নেমে আসলো আর কি। তবে বর্তমানে এই পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রয়েছে বলে জানান তিনি। এই চ্যানেলটা গিয়েছে এই ঠিক চরওয়াসপুর মৌজায় এবং মাইশা পাওয়ার প্ল্যান্টের ভিতর দিয়ে আপনার কেরানীগঞ্জের হযরতপুরের সাথে যা মিশছে। মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে নদীর পাশ ঘেঁষে কেরানীগঞ্জ। এখানে হাজার হাজার একর জমিতে ছিল জলাধার, খাল, বিল, কৃষি জমি। বসিলা ব্রিজ পার হলে চোখে পড়ে এই এলাকায় ভূমিদস্যুদের আবাসন প্রকল্পের আগ্রাসন। আদি বুড়িগঙ্গা নদী ছিল এটি। এই নদী দিয়ে কয়েক বছর আগেও চলত নৌকা, ইঞ্জিন চালিত ট্রলার সহ বিভিন্ন নৌযান। কিন্তু বেশ কয়েকটি হাউজিং প্রতিষ্ঠান ৩ ফসলি জমিসহ গিলে খেয়েছে নদীর এই বিরাট অংশটিও। এসব দখলের অভিযোগ রয়েছে মধু সিটি ও মিলেনিয়াম সহ বেশ কয়েকটি আবাসন প্রকল্পের নামে। এটা যে বুড়িগঙ্গা নদীর অংশ ছিল এখন আর তা দেখে বোঝার উপায় নেই। ওই খোলামুড়া দিয়ে বাইরেছে এটা বুড়িগঙ্গার শাখা। খোলামুড়া বুড়িগঙ্গার থেকে এটা গিয়া শেষ হচ্ছে একেবারে কালীগঙ্গা কলাদিয়া বাজারের পরে বড় তো করলো এই যে কয়েক বছর ধরে ৮-১০ বছর ধরে। এটা মিলেনিয়াম সিটি আর এটা মধু সিটি। এই নদীর জায়গা বেঁচে কেমন? এই পলট্রির ওই সাইডে গেলে ওই পরিস্থিতি দেখতে পারবেন যে হপায় আর কি করতেছে, ইটা দিয়া বাউন্ডারি দিতেছে। এটা পুরা বিল আসলো, মানে যে লক্ষ লক্ষ টাকার মাছ মারতো, ওইটা বেড়ে লাগছে। ওই পাশে যে নদী আছে অনেক তো বেড়েই লাগছে, অনেক শেষ। এইখানে মোহাম্মদপুরতে আমরা আসতাম ট্রলার দিয়ে, এই যে পুরাটি সব নদী আছে, ওখানে বইরা কি করছে বাড়ি করছে বিল্ডিং করছে, বিল্ডিং তো আপনি নদীর ভিতরে পারে তো হাজির সব বেশি। এখানে এই দখল প্রতিযোগিতায় যোগ হয়েছে বেশ কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের নাম। তবে আজ আপনাদের আমরা দেখাবো মধু সিটির ভূমি দখলের আমলনামা। কেরানীগঞ্জের জমি দখলে যারা আছে সামনের সারিতে, ফসলি জমি ছাড়াও যাদের নামে আছে নদী ভরাটের গুরুতর অভিযোগও। বসিলা ব্রিজের পাশেই ঝাউচর, বালুচর, আটিবাজার, তারানগর, চণ্ডীপুর। যেখানেই যাবেন, যেদিকেই তাকাবেন, চোখে পড়বে মধু সিটির ব্যানার, সাইনবোর্ড, যেন এ রাজ্যের সম্রাট তারা। কেরানীগঞ্জের সাক্তা, কলাতিয়া, রোহিতপুর, তারানগর এই ৪টি ইউনিয়ন জুড়েই মধু সিটির অবস্থান। এসব এলাকার বেশিরভাগই ছিল জলাধার, খালবিল আর স্থানীয়দের ৩ ফসলি জমি। কৃষি জমি, জলাধার, এমনকি নদীর অংশ ভরাট করে এখানে প্লট বিক্রি করছে মধু সিটি। তারানগর ইউনিয়নের চণ্ডীপুর এলাকায়
চোখে পড়ে মধু সিটির শত শত সাইনবোর্ড। যেদিকে চোখ যাবে শুধু মধু সিটি। কিভাবে এত সম্পত্তির মালিক বনে গেল মধু সিটি হাউজিং? এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা জানান, তাদের 3 ফসলি জমি কোনো প্রকার অনুমতি না নিয়েই রাতের আধারে বালু দিয়ে ভরাট করে সাইনবোর্ড লাগিয়ে দেয় মধু সিটি। জমি বিক্রিতে বাধ্য করা হয় তাদের। কেউ অবাধ্য বা জমি বিক্রি করতে না চাইলেই তাদের উপর নেমে আসে সন্ত্রাসী বাহিনীর হামলা এবং তাদের মিথ্যে মামলায়ও ফাঁসানো হয়। এগুলি চাষি জমি ছিল। এগুলির মধ্যে আমাদের যে এলাকার গৃহস্থ, আমরা নিজেরাও গৃহস্থ করে পোলাপানি, এখানে মনে করেন 3টা ফসল হইতো। কারো কাছ থেকে জিজ্ঞাসা করা কোনো তোয়াক্কাই ওরা করে না। ওদের বাহিনী আছে, যদি কেউ যদি সামনে আসে নাকি ওদেরকে মাইরা ধরে, মনে করেন যে এলাকার ভিতরে অগচাইতে বড় কোনো ত্রাস নাই, অগ উপরে কোনো সন্ত্রাস নাই। যেমন আপনারা 5 ভাইয়ের কাছ থেকে মনে করেন যে একটু অংশ ছুটে গেছে, 5% ছুটে গেছে, 5% কিনা নাকি আপনার 5 বিঘায় মনে করেন দখল দিয়ে বয়ে রয়েছে। আমাদের যে পূর্বপুরুষের এবং পৈতৃক সম্পত্তি যা সম্পত্তি আছে, ওইটার বিরুদ্ধে সোচ্চার হইলেই, ওইটার বিরুদ্ধে আমরা বাধা দিলে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা, চাঁদামি মামলা, তারপরে অস্ত্র মামলা এই দিয়ে আমাদের হয়রানি নেই, যাতে আমরা ঘরেতে না থাকতে পারি বা এলাকা ছেড়ে চলে যাই। আমরা তো সরকারি চাকরিজীবী করার পর আমরা যখন রিটায়ার্ড আসলাম, আইসা দিকে আমাদের জমি ভরাট করা শুরু করছে। তারপরে যখন আমরা বাধা দিলাম, সন্ত্রাসী উগ্রবাহিনী আমাদের উপরে ঝাঁপায় পড়লো। রাতের রঙে পাইপ দিয়ে মাটি ভরাট করছে। আমাদেরকে এই জায়গার জন্য তারা মামলা দিল, অস্ত্রবাদী মামলা, সন্ত্রাসী মামলা দিয়ে। আমি অবশ্য 4 দিন জেল খেটেছি। তাদের এই অস্ত্র মামলা পরবর্তী আমার জামিন হয়েছে। মধু সিটির কোনো প্রকার অনুমোদন রয়েছে কিনা আমরা জানতে চাই রাজুকের কাছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে কিন্তু মধু সিটির বিরুদ্ধে নিয়ার অ্যাবাউট 50টি ভবন কিন্তু সেখানে উচ্ছেদ করা হয়েছে এবং সেখানে বালি ভরাটের যে তথ্যটি এসেছিল সে আমরা এটা পত্রপত্রিকার মাধ্যমে জানে, আমাদের তদন্ত করে তার সত্যতা পায় এবং সেখানে কিন্তু বালি ভরাট কার্যক্রম কিন্তু বিগত লাস্ট 3 মাস যাবৎ আমরা নিয়মিত মনিটরিং, সেখানে কিন্তু বন্ধ আছে। আমরা এই বিষয়ে আমরা জেলা প্রশাসন এবং জেলা পুলিশকে আমরা পত্র দিয়েছি, ওনারাও নিয়মিত তদারকি করছে যে এখানে যাতে ভরাট কার্যক্রম না হয়। তো সেখানে মাঝে মাঝে ওরা তো সুযোগ খুঁজে যে যখন কোনো দুর্যোগ আসে অথবা কোনো সরকারি বন্ধ 3-4 দিন 5 দিন থেকে যায়, তখন এই ফাঁকে এই ভরাট কার্যক্রমগুলি উদ্যোগগুলি নিয়ে যায়। মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জ গুদারাঘাটের দিকে গেলেই দেখা যাবে মধু হাজি রিভারভিউ হাউজিং প্রকল্প। প্রায় 1.5 যুগ আগে বালুচর ঝাউচর মৌজায় মধু সিটি এই প্রকল্পটি কাজ শুরু করে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষেই বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এই মধু রিভারভিউ সিটি। এখানে সাবেক প্রধানমন্ত্রীর এপিএস লিকু গাজীর 2টি প্লটের সন্ধান মিলে। একটি 7 নম্বর রোডে 20 কাঠার উপর 10 তলা এই বাড়িটি। এটা গাজী হাফিজুর রহমান লিকু, 425 মনে 7 নম্বর রোড। অন্যটি 24 কাঠার এই বাগানের প্লটটি, যা রয়েছে নদী ঘেঁষেই। শেখ হাসিনা পিএসের বাড়ি একটা, ওই যে এক জায়গা, আবার ওই ঘাটে লিকু সাহেব। শুধু তাই নয়, তার পাশেই কেরানীগঞ্জের গুদারাঘাটের এই বাড়িটিও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক এপিএস লিকু গাজীর বলেও জানান স্থানীয়রা। পাট লাগাইছি, আলু লাগাইছি, আমরুদ লাগাইছি, কিন্তু সব বালুদা বইরা এই বস্তু হয়েছে না। এই বালুদা বছর 3-4 বছর হয়। হাসিনার পিএস লিকু গাজী, তার নাম পিএস। এবার আমরা জানব কিভাবে মধু সিটি প্রভাব খাটিয়ে এমন রমরমা প্লট বাণিজ্য করে যাচ্ছে। মধু সিটির এই দখল উৎসবের মদত দিতে ক্ষমতাধররা শুধু প্লটের মালিকানা নিয়েছেন তা নয়, নিয়েছেন আর্থিক সহ বিভিন্ন সুবিধাও, এমনটি জানান স্থানীয় ও ভুক্তভোগীরা। আমাদের উপজেলা চেয়ারম্যান, তারপরে লোকাল চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং এমপি কামরুল ইসলাম,
ওনারা আমাদের এই জমি নেওয়ার জন্য মধু সিটির পক্ষ নিয়ে তারা মধু সিটির থেকে দালালি করে, সোজা কথা স্পষ্ট, তারা মধু সিটি থেকে টাকা নিয়ে এইসব কাজগুলো করছে। আমাদের এই পৈতৃক সম্পত্তি, এই জমিগুলো আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। এমপি আমাদের কামরুল ইসলাম, উপজেলা শাহিন আহমেদ, ইউনিয়ন চেয়ারম্যান ছিল ফারুক আহমেদ, ওই সাইডে হইল হাবিব, মানে মধু সিটির মালিক। তারা তো এটার সাথে সরাসরি জড়িত। তারা আমাদের সন্ত্রাসী বানাইয়া কেস দিয়া 3 দিন জাল কাটতে হয়েছে। পৈতৃক সম্পত্তির খালি একটু বাধা দেওয়াতে উপজেলা প্রশাসন আছে, তারপরে ভূমি অফিস আছে, সাব রেজিস্ট্রি অফিস আছে। ওরা যে কিভাবে কি ম্যাজিক করে, মানে মূল দলিলের মালিকের কোনো প্রয়োজন নাই, জাল দলিল আনো আর নতুন কসকসার, আর এখানে তাদের লিয়াজও করাই আছে। ফসলি জমি বুড়িগঙ্গা ভরাট করে গড়ে ওঠা মধু হাজি রিভারভিউর সিটির বৈধতা সম্পর্কে প্রথমে জানতে চাই রাজুকের কাছে। তারা জানান মধু সিটি কোনো অনুমতি নেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। কিছুদিন আগে কেরানীগঞ্জে যেমন মিলেনিয়াম সিটি, মধু সিটি এবং আরটি মডেল টাউন সহ সেখানে যে আমাদের সিলিকন ভ্যালি সহ অনেকগুলো আবাসন প্রকল্প, সেগুলো উচ্ছেদ কার্যক্রম নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ জানান বুড়িগঙ্গা নদীর বেশ অংশ অবৈধভাবে দখলে নিয়েছে মধু সিটি। তার অপসারণের কাজ শুরু করা হলেও পরবর্তীতে তা থেমে যায়। মধু সিটির যে ওইখানে আপনার বুড়িগঙ্গার পাশে, নদীর পাশে যে হাউজিংটা, এই হাউজিংটা একেবারে আমাদের নদীকে ঘেঁষে করেছিল। হ্যাঁ, তখন আমরা বলেছি যে হ্যাঁ, সিএস ম্যাপে নদী ভেঙে গেলেও মানে নদী যে পর্যন্ত যাবে সেখান থেকেই আমার বন্দর সীমানা শুরু হবে। সেই আইনে আমরা বন্দরের আইন অনুযায়ী আপনার নদীর বর্তমান অবস্থান থেকে আমরা 50 গজ ধরেছিলাম। ধরে আমরা ওই 50 গজের মধ্যে যে স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ করে সেগুলো আমরা সীমানা প্লার স্থাপন করে দিয়েছি। অনেক মামলা ফেস করতে হয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের মতামত জানতে চাইলে বেশ কয়েক টেবিল ঘুরেও সদুত্তর মেলেনি। পরে এই অধিদপ্তরের ঢাকা জেলার দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি জানান মধু সিটি বেশ কয়েকটি এলাকায় কয়েক একর জায়গার অনুমতি নিয়েছে। একরের পর একর ফসলি জমি, জলাধার, নদী ভরাট করে হাউজিং প্রকল্প সম্প্রসারণের কোনো খবর তাদের কাছে নেই। আমরা জানতে চাই জাতীয় নদী রক্ষা কমিশনের কাছে বুড়িগঙ্গার মোট দৈর্ঘ্যের 16 কিলোমিটার নদী কোথায়, আর ফিরিয়ে আনতে উদ্যোগ নেবেন কিনা। এমন প্রশ্নের জবাবে নদী কমিশন চেয়ারম্যান জানান নদীর নব্যতা ফিরিয়ে আনতে তারা যথাযথ ব্যবস্থা নেবেন। অগ্রাধিকার ভিত্তিতে যে জায়গাগুলোতে এগুলো দখল হয়েছে, দূষণ হয়েছে, সেগুলোর উপরে তারা কাজ করার জন্য, এবং সবচেয়ে বড় যেটা যে নদীগুলোর সীমানা নির্ধারণ করা, এটি একটি কঠিন কাজ। এবং এটা হাইকোর্টের যেটা নির্দেশনা আছে যে সিএস রেকর্ড, আরএস রেকর্ড এবং বিএস রেকর্ড অনুযায়ী এটার সীমানা নির্ধারণ করতে হবে। তো সীমানা নির্ধারণটা যদি হয়ে যায় তাহলে এর পক্ষে সহজ হবে, এই যারা এনফোর্সমেন্টের সাথে যারা জড়িত আছেন তাদের পক্ষে কাজ করা সহজ হবে, তাদের পক্ষে এটাকে বাস্তবায়ন করা অনেক ইজি হবে। এবার আমরা যাই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে থাকায় জেলা প্রশাসক কিছু বলতে চাইলেন না। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানালেন নদীর দৈর্ঘ্যের ব্যাপারে তার সঠিক জানা নাই, তবে নদী পুনরুদ্ধার ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। প্রাকৃতিকভাবে যে নদীর প্রবাহ সেটাকে আমাদের ঠিক রাখতে হবে। এতে যেখানে যেখানে ইনক্রোচমেন্ট হচ্ছে সেগুলো আমরা লিস্ট আপ করে সেই জিনিসগুলোকে আমরা উচ্ছেদ করার, সংশ্লিষ্ট যে জেলা প্রশাসক আছে তাদের সহায়তায়, স্থানীয় প্রশাসনের সহায়তায় আমরা সেই উচ্ছেদ কার্যক্রম আমরা গ্রহণ করব। বিশেষজ্ঞরা মনে করেন এমন দখলের পরেও যদি ভূমিদস্যুরা পার পেয়ে যায় তাহলে নদী বিলীন হয়ে যাবে, পরিবেশ প্রকৃতিতে পড়বে বিরূপ প্রভাব। তাই এসব পুনরুদ্ধার এখন সময়ের দাবি। দুর্ভাগ্যবশত হাউজিং কোম্পানিগুলো ঢাকার চারপাশে আপনি দেখবেন যে এরা মূলত জলাভূমিগুলোর দিকে নজর দিয়েছে। জলাভূমিগুলো ভরাট করেছে, দখল করেছে, হাউজিং কোম্পানি করছে, ফলে বন্যার পানি যাওয়ার আর জায়গা নেই।
আমরা এবার যোগাযোগ করি মধু সিটি হাউজিং প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বাড়ি ও সাইড অফিস হিসেবে পরিচিত এই বাড়িটিতে। সেখানে কারো দেখা মেলেনি। পরে যাই ধানমন্ডির ৭ মসজিদ রোডে অবস্থিত মধু সিটি হাউজিংয়ের প্রধান কার্যালয়ে। সেখানে এক কর্মকর্তার সাথে কথা হয় আমাদের। তিনি জানান ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে জানাবেন। পরের দিন মধু সিটি হাউজিংয়ের এক কর্মকর্তা ফোন দিয়ে এক কফি শপে দেখা করতে বলেন আমাদের। আপনি কি মধু সিটির কি? আপনি? আমি এখানে আছি, মানে বিয়ারটা বা যা আছে এটা আমি দেখি। সেখানে যাই আমরা। প্রথমেই সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আবদার করেন। পরে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি তিনি। জানালেন মালিক পক্ষের কেউ এই মুহূর্তে দেশে নেই। মালিক সবাই বলতে অন্যরা ওনাদের আদার দিতেন। দর্শক, আপনারা দেখলেন কিভাবে বছরের পর বছর ধরে কৃষি জমি, জলাধার, খালবিল, নদী গিলে খাচ্ছে ভূমিদস্যুরা। এখনই তাদের থামানোর প্রয়োজন, নয়তো পরিবেশের উপর পড়তে পারে এর বিরূপ প্রভাব। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগীরাও যেন সুবিচার পান, এমনটাই প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে। আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসব আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।